ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এক সময় মহাভারতে আমরা পড়তাম, যুদ্ধের সময় যখন সমস্ত অস্ত্র ফেল হয়ে যাচ্ছে, তখন বেশ একটা ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করা হতো। আশীর্বাদ থাকতো নিশ্চয়ই কোনো বড় বড় ঋষি মহারিষির, চোখ বন্ধ করে একটা ব্রহ্মাস্ত্র হাতে চলে আসতো, আর তারপরে টার্গেট বুঝে একদম সোজা অ্যাটাক। রাজনীতির ময়দানেও ব্রহ্মাস্ত্র আছে, রাজনীতির ময়দানেও ট্রাম্প কার্ড আছে। যখন বিপদ আসন্ন হয় কোনো রাজনৈতিক দলের, তখন চোখ কান নাক বুঝে সোজা সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়। আর আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রহ্মাস্ত্র একটাই, তা হলো ধর্ম। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এবং নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে ভোট ব্যাংক পলিটিক্স। বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। ভোট পেতে নির্লজ্জ দ্বিচারিতা আর তোষণের রাজনীতিটা চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল এখনো। অথচ কথা জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, তখন বলবে এই তো দাঁড়িয়ে আছে উন্নয়ন, দরজা খুললেই উন্নয়ন দাঁড়িয়ে আছে, রাস্তার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, পাতালে উন্নয়ন দাঁড়িয়ে আছে, জেলায় জেলায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, ভেরিতে ভেরিতে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, সব জায়গায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, শ্রী আছে, সাথী আছে, ভান্ডার আছে। অথচ নির্বাচন এলে শাসক দলকে ভরসা করতে হয় চোখ বন্ধ করে তার নিজস্ব ব্রহ্মাস্ত্রের ওপরে, যেটা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। ওই যে আগের দিনকে বলছিলাম মজা করে, সংখ্যালঘু সংখ্যালঘু আমার ভোট ব্যাংক, সংখ্যালঘু তোমায় নিয়ে নাচবো ড্যাং ড্যাং, সেরকম একটা অবস্থা। ভোট ব্যাংককে সুরক্ষিত করতে লাগাতার উস্কানিমূলক রাজনীতি, উস্কানির রাজনীতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানকে লাগাতার আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো কখনো নাম করে, কখনো নাম ছাড়া। পঞ্চম দফা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর দেশ জুড়ে বিতর্কের ঝড় বইছে, কিন্তু তাতে পিছু হটা তো দুরস্ত। উল্টে আজ যখন পঞ্চম দফা ভোট চলছে মধ্য গগনে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিতর্কের আগুনে আরো ঘি ঢাললেন এবং বোঝালেন যে কোনোটাই ওই মতুয়া ধর্মগুরুর নাম উচ্চারণের মতো ভুলবশত স্লিপ অফ টাং নয়, আসলে নিঃসন্দেহে বিষয়টা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। সেই জন্যই একবার নয়, বারবার সাধু সন্তদের আক্রমণ করতে হচ্ছে। কারণ ওই যে বলি, ভোট বড় বালাই। পঞ্চম দফা হয়ে গেল, হাতে রয়েছে মাত্র আর দুটো দফা, ষষ্ঠ এবং সপ্তম, যার মধ্যে ওই নির্দিষ্ট ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখতে পারলে একটু লাভ আছে, ফায়দা আছে। কারণ বোধহয় সেই ভোট ব্যাংকে ভাঙন ধরে গেছে, সেটা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একদম স্লগ ওভারে যতটা সম্ভব ব্রহ্মাস্ত্রের প্রয়োগ। পঞ্চম দফার আজ যখন বাংলার 7 কেন্দ্রে ভোটার লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা, ঠিক তখন কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মহারাজকে আক্রমণ করতে গিয়ে বিভাজনের রাজনীতির সুরসুরি দিলেন, যেটা প্রায়শই দিচ্ছেন আজকাল। ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিলেন। আসলে গতকাল কার্তিক মহারাজকে আক্রমণ করার পর আইনি পথে হেঁটে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ, আর এরপরই আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়ালেন মুখ্যমন্ত্রী। যদি বলি সীমা ছাড়ালেন, তাহলে সীমা। আর যদি মনে হয় কি না, সীমা ছাড়ানো, সীমা অসীমার কোনো গল্প নেই, মানে এই সীমা আর এই অসীমের মধ্যে অসীমা পাত্র টাইপের কেউ নেই। আসলে সীমার মধ্যে কোথাও হয়তো রয়েছে ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি আগুন জ্বলতে পারে, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি ভোট বানচাল হয়ে যেতে পারে, যে স্ট্র্যাটেজিতে রাতারাতি ভোট প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে। তাই অনেকেই বলছেন মাননীয়া নাকি
অঙ্কে বড়ই ভালো, তাই সবকিছুই করেন হিসেব কষে। তাই আজ কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য তিনি করলেন, সেটাও তাহলে ধরে নিতে হয় ওই হিসেব কষেই। আসলে হিসেবটা এখন দাঁড়িয়ে রয়েছে 5, 6, 7-এর ওপরে। 5 গেছে হারাধনের 10টি ছেলের মতো, আর বাকি রয়েছে 2টি ছেলে, ষষ্ঠ এবং সপ্তম। তাই হিসেব কষতেই হচ্ছে। চলুন প্রথমেই শোনাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তার প্রচার মঞ্চ থেকে, যে প্রচার মঞ্চ শাসক দল, আমি আবারও বলি কেন্দ্রের হোক বা রাজ্যের, নির্বাচনী প্রচার মঞ্চে গিয়ে কি কি করেছে জনগণের স্বার্থে সেই উন্নয়নের খতিয়ান পেশ করে। যতই দুর্নীতি হোক, যতই চুরির অভিযোগ থাক, তবু তারা পেশ করেন। সব রাজ্যে শাসক দল করে, কেন্দ্রের শাসক দলও করে। কিন্তু এক্ষেত্রে একদম উল্টো পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নের খতিয়ান নয়, নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করছেন ভোট ব্যাংক পলিটিক্সের জন্য, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার জন্য এবং ঘৃণা বিভাজনের রাজনীতির জন্য। এর সঙ্গে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যর দূর দূর তক কোনো সম্পর্ক নেই। শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনে 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? এটা বলিনি, মিথ্যা। তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগ্যালি বলেছি। আমাদের আইনি বিভাগ এটাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কথা বলেছেন। সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি, আর না হলে তিনি প্রমাণ দিবেন। প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ করে নেব। তারপরে আমি বাকি আরো অনেক কিছু রয়েছে, বক্তব্য, পাল্টা বক্তব্য শোনাবো এক এক করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনীতির আঙিনা থেকে যারা কথা বলবেন উঠে এসে, বিজেপি মুখপাত্র শতরূপা এবং আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় শাসকের হয়ে যিনি বলবেন। এছাড়াও আমার সঙ্গে আজকে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ এবং হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। এছাড়াও রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি জানি না যে নির্দিষ্ট একটি শ্রেণীকে আক্রমণ করতে করতে, আমি শুরুতেই বলছিলাম যে সীমা ছাড়াচ্ছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে ধরনের মন্তব্য তিনি করে চলেছেন টানা নির্বাচনী প্রচার মঞ্চে, এখান থেকে কি কি আশঙ্কা তৈরি হতে পারে? আশঙ্কা তৈরি হতে পারে নাকি যে এর মাঝখানেই, ভোটের মাঝখানেই অশান্তির আগুন ছড়িয়ে পড়বে, ভোটের মাঝখানে হিংসার পরিবেশ তৈরি হয়ে যাবে, ভোটের মাঝখানেই আইন শৃঙ্খলার অবনতি হয়ে যাবে, ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যাবে? আসলে ঠিক কোন উদ্দেশ্য থাকলে রাজ্যের প্রশাসনিক প্রধান তার নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করে এই ধরনের টানা ননস্টপ সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য, বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, ভোট ব্যাংক পলিটিক্স করতে পারেন? কোন উদ্দেশ্য সামনে থাকলে? আমি এক এক করে আসার চেষ্টা করব। প্রথমে আসবো শতরূপার কাছে। শতরূপা, কি বলবেন?
যা সিচুয়েশন চলছে স্বর্ণালী, রাজনৈতিকভাবে তো অনেক আলোচনা হচ্ছে। আমি আজকে শুরু করতে চাই আমার একটা ছোট্ট ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে। আমরা সবাই জানি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন তারা কেন কি করে সবই জানি। কিছুদিন ধরে তোমরা হয়তো টুইট দেখছো, বেশ দু বছর হলো, মোদি স্টোরি বলে একটা অ্যাক্টিভিটি করছে, একটা কার্যক্রম চলছে সারা ভারতবর্ষময়, এবং সেটাতে মোদিজির কিছুটা ব্যক্তিগত জীবন যেটা আমরা সচরাচর ক্যামেরায় দেখতে পাই না, সেরকম আমরা একটা ডকুমেন্টারি করার চেষ্টা করছি। ছোট ছোট অংশ বিশেষ করে করে টুইট করে করে স্টোরি করা হচ্ছে। এটার জন্য আমরা রামকৃষ্ণ মিশনকে অ্যাপ্রোচ করেছিলাম। আমরা মানে একদম বিকজ আমি এটার কোর কমিটিতে আছি, অ্যাপ্রোচ করেছিলাম। তারপর তুমি জানো যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর এক ছোটোবেলাকার একটা সম্পর্ক আছে। কিশোর সময় উনি ওদের সঙ্গে ছিলেন, তারপরে উনিই আদেশ পেয়েছিলেন যে তুমি যাও দেশের কাজ করো। এটা যদি এই মুহূর্তে আমি ভুলেও যাই, আমরা, তোমার মনে থাকবে যে সময় 2 বছর আগে বোধহয় প্রধানমন্ত্রী এসেছিলেন পোর্ট ইনঅগুরেট করতে, যখন উনি শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে গেছিলেন পোর্টকে, তারপরে উনি স্টিমারে চড়ে উনি বেলুড়ে থেকেছিলেন। আমি বলছি তার সঙ্গে এর সঙ্গে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি টেলিং ইউ কেন আমি বলছি মন্তব্য ধরনের আমাকে দাও স্বর্ণালী, আমি এক্ষুনি বলছি। উনি বলছেন যে আমার সবার বিরুদ্ধে অভিযোগ নেই, আমার নির্দিষ্ট একজনের বিরুদ্ধে অভিযোগ এবং আরো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। কেউ রয়েছেন যারা বিজেপির হয়ে কাজ শেষ করতে দাও, আমি একটা সেকেন্ড নেবো। আমরা যখন মহারাজদের অ্যাপ্রোচ করলাম যে মহারাজ প্রধানমন্ত্রী যে এসেছিলেন, আপনাদের ব্যক্তিগত কি এক্সপিরিয়েন্স? রামকৃষ্ণ মিশন থেকে স্ট্রিক্ট চিঠি এসেছিল যে আমরা কোনোভাবে রাজনৈতিকভাবে জড়িত থাকতে চাই না, সেটাতে যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে বলতে হয় আমরা এটা নিয়ে করতে চাই না। আমি এতটা সময় নিলাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য শো এইটা বোঝানোর জন্য যে এই 3টে অর্গানাইজেশন যেটার নাম করে মুখ্যমন্ত্রী বারবার অ্যাটাক করছে, এরা কোনোভাবে রাজনৈতিকভাবে জড়িত নয়, এবং শুধু শুধু এদের নাম টেনে একজন কার্তিক মহারাজকে এত দূর বলা যে উনি নাকি আসানসোলের রাইটস প্রশ্রয় দিয়েছেন, এত বড় কথা বলা, এটার জন্য মুখ্যমন্ত্রীকে ভুগতে হবে। বাকি মহারাজরা আছেন ওনারা বলবে, কিন্তু এই যে ডাইরেক্ট এক্সপ্রেশন করা, যদি রাজনৈতিক কানেকশন বার্তা দিচ্ছে আমি ওস্কাচ্ছি তোমরা রাইট করো, মুখ্যমন্ত্রী এত বড় ঘটনা ফেস করবে মুখ্যমন্ত্রীর ধারণার বাইরে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিচ্ছে যে এত বড় বিরোধী। আমি শুনলাম শতরূপা প্লিজ, আমি আসবো, বাকিরাও রয়েছেন, আমি বাকিদের কাছে আসি। আমি শুনলাম আপনার বক্তব্য। যদি রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই এটা স্পষ্ট করে বলতেই হয়, তাহলে সাম্প্রতিক সময় যার মূল উদ্যোক্তা ছিলেন কার্তিক মহারাজ, সেই সময় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আপনাদের মনে থাকবে প্রধানমন্ত্রীর নিজের আসার কথা ছিল, এবং এই স্টুডিওতেই যখন আমরা একের পর এক সেখানকার অন্যান্য উদ্যোক্তাদের নিয়ে এসে মহারাজদের নিয়ে এসে আলোচনা করেছি, আমি নিজে করেছি, সেই লাইভ টেলিকাস্ট হয়েছে কিছু কিছু শো, সেক্ষেত্রে আমি যখন প্রশ্ন করেছিলাম যে উনি এলেন না, স্পষ্ট করে যারা অর্গানাইজ করেছিলেন যে সমস্ত সাধু সন্তরা তারা স্পষ্ট ভাষায় বলে গেছিলেন যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ আয়োজন করা হচ্ছে। আমরা আমাদের এন্ড থেকে সবাইকে আমন্ত্রণ পাঠিয়েছিলাম, প্রধানমন্ত্রীকেও পাঠিয়েছিলাম আমন্ত্রণ, ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কে আসবেন কে আসবেন না তাদের ব্যাপার, তার জন্য আমাদের অনুষ্ঠান কোনোভাবে বিঘ্নিত হয়নি, হবেও না, কারণ আমাদের উদ্দেশ্য ছিল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। রাজনীতির ময়দান থেকে কারা আসছেন না সেটা আমাদের মাথা ব্যথা হওয়ার কথা নয়। অন রেকর্ড এই কথা রয়েছে আজ থেকে বেশ কয়েক মাস আগে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি আমরা, যা শুনছি আমরা, তার সঙ্গে ভীষণ রকমভাবে রাজনীতির যোগাযোগ রয়েছে। আমি আসবো দুজনের কাছে এক এক করে, অম্বিকানন্দ মহারাজ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে। অম্বিকানন্দ মহারাজের শুরুতেই আমি আসবো। এই বারবার এই ধরনের কথা, কোথাও কি গতকাল মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলবশত কিছু বলার জন্য, বা মাঝে মাঝে উনি যেরকম বলেন মতুয়াদের ধর্মগুরু সম্পর্কে উনি ভুল নাম বলেছিলেন, বিকৃত অপভ্রংশ নাম বলার পর অনেক পরে যখন তুলকালাম জ্বলছে তখন তিনি ক্ষমা নাচে বলেছিলেন যে ওরকম হতেই পারে, স্লিপ অফ টাং। কোথাও গতকালকে মনে হচ্ছিল যে স্লিপ অফ টাং, কিন্তু আজকে যখন আবারও রাজনৈতিক মঞ্চ থেকে তিনি রিপিটেডলি একই কথা বলে যাচ্ছেন, ইনফ্যাক্ট আরো ভয়ঙ্কর কথা বলে যাচ্ছেন, তখন কি আর মনে হচ্ছে যে এটা ভুলবশত, নাকি মনে হচ্ছে যেটা ইচ্ছাকৃত পরিকল্পিত? অম্বিকানন্দ মহারাজ। স্বর্ণালী, মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাংটা খালি হিন্দু ধর্মগুরুদের বা সনাতন হিন্দু ধর্মের মঠ মন্দির প্রতিষ্ঠান নিয়ে কেন বলুন তো? আমরা যারা বাঙালি হিন্দু সমাজের মানুষ,
যারা ছোটবেলায় সরস্বতী পূজার দিনে হাতে খড়ি দিয়ে মা সরস্বতীর বন্দনা করে থাকি, একজন সারা জীবন কুমারী ব্রাহ্মণের সন্তান তনয়া, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বাঙালিয়ানা বাঙালির সংস্কৃতির কথা সবসময় উদ্বাহু তুলে চিৎকার করে বলেন, তিনি সরস্বতী পূজার মন্ত্রটা ভুল বলেন। চণ্ডী পাঠ করতে গিয়ে চণ্ডী স্তোত্র ভুল বলে নিজের দায়টাকে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের মতো একজন সঙ্গীত শিল্পীর ঘাড়ে চাপিয়ে দেন। ওনার সব কিছুর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আছে। সোনালি, আমি 30 সেকেন্ড চাইবো আমার বলার সময় একটুখানি। ধূপগুড়িতে বিগত 4 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে ক্রমাগত, একাধিক টুইট আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছেন। ধূপগুড়িতে 3 দিন ধরে কোনো রকম ইন্টারনেট পরিষেবা নেই। 144 ধারা জারি করা হয়েছে। 8টা হিন্দু মন্দির সেখানে ভাঙা হয়েছে। মা কালী থেকে শুরু করে হিন্দুদের প্রাণপ্রিয় দেবতাদের মূর্তি ভাঙা হয়েছে। তার প্রতিবাদে যখন হিন্দু জনজাতির মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ধূপগুড়িতে ন্যাশনাল হাইওয়ে 34 অবরোধ করে, তখন পুলিশ প্রশাসন সেখানে আসে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি, এসপি জলপাইগুড়ি একটি বাচ্চা ছেলের খাতার মধ্যে মুচলেখা দিয়েছেন যে তিনি অবিলম্বে ব্যবস্থা করবেন। কিন্তু হঠাৎ করে রহস্যজনকভাবে রাত্রিবেলায় যখন পুলিশ বাড়ি বাড়ি পৌঁছানো শুরু করলো, যে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলেছিল, প্রতিশোধ নয় প্রতিরোধ, তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা শুরু হলো। গ্রেপ্তারির সংখ্যাটা 40-এর কাছাকাছি। কেউ বাজার করতে যাচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেউ দোকান খুলতে যাচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ার খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক নিউজ চ্যানেল, তারা লোকাল কিছু চ্যানেল সেখানে পৌঁছতে পেরেছে। যে খবর বা যে ছবি, যে ভিডিও আমাদের কাছে একাধিক আসছে, সেগুলো অত্যন্ত ভয়াবহ। তাই আমি আপনাকে বলছি, খুব সুপরিকল্পিত উপায়ে এই রকম একটা রাজনৈতিক নির্বাচন, লোকসভা নির্বাচন চলাকালীন, 4র্থ দফার নির্বাচন চলাকালীন এইভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কোনো সন্দেহ নেই, এটা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি উনি করেছেন। না দেখুন, অনেক সেক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিস, যা খবর আমাদের কাছে আসে তা সবসময় তুলে ধরা সম্ভব হয় না, কারণ আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব গণতন্ত্রের 4র্থ স্তম্ভেরও আছে। কিন্তু এরপরও যে ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন, শুধুমাত্র এই প্রথমবার নয়, এর আগে আমরা দেখেছি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তিনি প্রকাশ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। গণৎকারের মতো তিনি দিন বলে দিয়েছেন, মমতা ব্যানার্জি এর আগেও আক্রমণ করেছেন। ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ দিলীপ মহারাজ স্বামী বিশ্বাত্মানন্দজি, সাধারণ সম্পাদক অফ ভারত সেবাশ্রম সংঘ, তাকে মঞ্চে বসিয়ে নবান্নের প্রেক্ষাগৃহে তিনি বলেছেন ভারত সেবাশ্রম মাঝে মাঝে দাঙ্গা করে। এত বড় কথা বলার দুঃসাহস মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? আমি বলছি, ভারত সেবাশ্রম কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু এখন যদি এই কথাগুলো শুনে ভারত সেবাশ্রমের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যারা ভারত সেবাশ্রমের অনুসারী, তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ভোট দেব না, মাননীয় পালাবার পথ পাবেন তো? কেন এইভাবে পোলারাইজেশন করছেন? শান্ত পশ্চিমবাংলাকে নির্বাচনের সঙ্গে তো যোগসূত্র রয়েছে। এখন প্রশ্ন এটাই যে এইগুলো করে কি অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকের মন জয় করা যাবে? সংখ্যালঘু ভোট পাওয়া যায় কি? আমি উত্তর নেব। বঙ্গীয় ইমাম পরিষদে যখন তাদের অফিশিয়াল লেটার হেডে বলছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, ইমামরা তাদের ভোটের কথা বলতে পারে, কিন্তু সাধু সন্ন্যাসীরা সবাই ভোট দেন না, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না, ঠিক কথা। কিন্তু যারা অনেক সাধু সন্ত আছেন যারা ভোট দেন, যারা মনে করেন ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, আমরা ভারতবর্ষের নাগরিক, তারা যদি ভোট দেন, তারা যদি কারোর হয়ে ভোটের সওয়াল করেন, তার মধ্যে কেন অসুবিধা হচ্ছে? কিসের সমস্যা স্বর্ণালী? আমি তো একটা সহজ সত্য বুঝতে পারছি। আমি আসবো, আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজ এবং মণিশঙ্কর বাবু রয়েছেন, কাজী মাসুম আক্তারও রয়েছেন। আমি যে বলছিলাম বারবার করে যে সত্যি কিভাবে, আমি আসবো শতরূপা, আপনি বলেছেন, আমি বাকিদের কাছে একটুখানি শুনে নিই। প্রশ্ন হচ্ছে যে সত্যি ভাবে সংখ্যালঘু মন পাওয়া যায় কি? যদি মন পাওয়া যেত তাহলে আমি অনেক বড় লম্বা তালিকা এই মুহূর্তে পড়ে শোনাতে পারি যে যে ঘটনাতে মাননীয়া চুপ করে থেকে জাস্ট স্পেক্টে নট, চুপ করে থেকে প্রশ্রয় দিও সংখ্যালঘু ভাঙন আটকাতে পারেননি। এবং বোধহয় কোথাও খবর রয়েছে যে সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নেমেছে, হয়তো জানি না আমরা। না হলে এই ধরনের এত বেপরোয়া বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যেত না নির্বাচনের মাঝখানে। তবে এই মুহূর্তে দুখানে গুরুত্বপূর্ণ খবর না নিলেই নয়, দুটো খবরে নজর রাখছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে বহরমপুরে সাধু সন্তদের প্রতিবাদ মিছিল। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে মিছিল, প্রতিবাদ মিছিলে হাঁটলেন নিজে কার্তিক মহারাজ।
সাধু সন্তদের সন্ন্যাসীদের অপমানের প্রতিবাদ, যে প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে মিছিল শুরু হয়ে গিয়েছে, যে জায়গাতে যেখানে প্রতিবাদ জানাবার জন্য সন্তদের অপমানের প্রতিবাদ মিছিল, বহরমপুরের সাধু সন্তদের প্রতিবাদ মিছিল, টেক্সটাইল কলেজ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। প্রতিবাদ মিছিলে হাঁটছেন কার্তিক মহারাজ। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রেখেছি আমি, কার্তিক মহারাজের আইনজীবীর তরফ থেকে চিঠি পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং বলা হয়েছে প্রমাণ দিতে হবে, তার মন্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দিতে হবে। যদি তিনি কোনো প্রমাণ দিতে না পারেন প্রকাশ্যে, তাহলে তাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে মানহানির মামলা করা হবে। সরাসরি মানহানির মামলা করা হয়নি, বলা হয়েছে ক্ষমা চান অন্তত। হয়তো সন্ন্যাস পথে চলেছেন, তাই আগে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। প্রশ্ন এখন মাননীয় কি ক্ষমা চাইবেন? এই প্রশ্ন নিয়ে আমি দ্বিতীয় ব্রেকিং নিউজে নজর রাখছি। দ্বিতীয় ব্রেকিং নিউজ আসছে মুর্শিদাবাদ থেকেই। ভারত সেবাশ্রমের মিছিলে বাধা। ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। ঔরঙ্গাবাদে ভারত সেবাশ্রমের মিছিলে বাধা পুলিশের। পুলিশ এবার ভারত সেবাশ্রম সংঘের মিছিলে বাধা দিল। মিছিলের পথ পরিবর্তন করতে বলছে পুলিশ, গ্রামের ভেতর দিয়ে মিছিল নিয়ে যেতে বলছে পুলিশ। ভারত সেবাশ্রমকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন, তার কুমন্তব্যের প্রতিবাদে তারা মিছিল করছিলেন, এমনটাই দাবি তাদের। তারা পোস্টারও লিখেছেন মুখ্যমন্ত্রীর কুকথার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এই পোস্টার নিয়ে তারা বিক্ষোভ করছিলেন, প্রতিবাদ মিছিল করছিলেন। পুলিশ হঠাৎ করে আচমকা চলে আসে সামনে এবং মিছিলকে আটকায় এবং বলা হয় যে এই মিছিল তারা করতে পারবেন না, রাস্তা পরিবর্তন করলে করা সম্ভব এবং সেই রাস্তাটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে মিছিল নিয়ে যেতে হবে, এমনটা বলছে পুলিশ। বিস্তারিত খবর জানবো আমি যে আসলে কি ঘটনা ঘটছে, তবে তার আগে আমি আসবো সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে এবং বাকি আরও যে দুজন রয়েছে তাদের কাছে এক এক করে আসবো। শুধুমাত্র একটা ঘটনা বলছিলাম আমি, একটা ঘটনা নয়। সঞ্জয়বাবুর কাছে আসার আগে আমি বলি যে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে অন্য সম্প্রদায়কে টার্গেট করো। এটা খুব পুরনো খেলা, এটা ট্রাম্প কার্ড। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যখন যুদ্ধে সব অস্ত্র ফুরিয়ে যায় তখন ব্রহ্মাস্ত্রের দরকার হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম জানতে পারেন কোন তারিখে নাকি হিংসে হতে পারে, তারপরে ব্যবস্থা নেওয়া দুরস্ত। রামনবমীর পর এবার ভোট, সময় বুঝে বলে দেওয়া হবে ঠিক কবে কোথায় হিংসে হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি, এই ভবিষ্যৎবাণী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন এখন ভোট মধ্যগগন পার হয়ে গিয়েছে, এই সময় হিংসার পরিস্থিতির একটা জিগির তুলে দেওয়া, ভরা মঞ্চে একের পর এক মন্তব্য করে যাওয়া। এর আগেও বলেছেন তিনি, আবারও বলছেন। আমি আপনার কাছে আসার আগে শোনাবো যে কি করে একটা পুজোর মিছিলকে কেন্দ্র করে কেউ গণৎকারের মতো ভবিষ্যৎবাণী করতে পারেন। এটা কি ধরে নিচ্ছেন তিনি যে যাদেরকে তিনি আক্রমণ করছেন, বারবার কাঠগড়ায় তুলছেন, তাদের তরফ থেকে কোনো রকম প্রতিবাদ হচ্ছে না, তারা সব সহ্য করে নিচ্ছেন বলে তাই আরও বেশি আক্রমণ করো এবং আরও বেশি আক্রমণ করে অন্য সম্প্রদায়কে বুকে টেনে নেওয়া যায়, এই ইকুয়েশন কি তিনি কোথাও মাথার মধ্যে কষছেন? আপনার কাছে আসার আগে আমি একবার ছোট্ট করে শোনাবো সাম্প্রতিক কয়েক মাস আগে রামনবমী মিছিলকে কেন্দ্র করে কিরকম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুনুন একবার। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো, তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার। আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই, মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতার ধর্ম, একসাথে চলা, একসাথে কথা বলা। তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি, একসাথে দুর্গা পুজো করব, একসাথে কালী পুজো করব, একসাথে লক্ষ্মী পুজো করব, একসাথে ঈদ করব, একসাথে জাহের থানে যাব, একসাথে মাঝের থানে যাব, একসাথে সব জায়গায় কাজ করব। ওনাদের অপরাধ গেরুয়া বসন পরেন, টিকি রাখেন, কেউ কেউ তিলক রাখেন, কেউ গলায় কণ্ঠি রাখেন, কেউ মুন্ডিত মস্তক থাকেন, কেউ গেরুয়া পরেন, কেউ ধুতি পরেন, এই ওইসব অপরাধ ওনাদের। আর এগুলো করে তিনি মুসলিম কমিউনিটির কাছে বার্তা দিতে চাইছেন
যে মমতা ব্যানার্জি হচ্ছে প্রো মুসলিম মুখ্যমন্ত্রী। ইমাম সাহেবদের 2,500 টাকা করে বেতন দেবো আর তাদের দিয়ে বলাবো আমাকে ভোট দিন। বাংলাদেশ মডেল এখানে অ্যাপ্লাই করতে চান। 71 সালে দেশভাগের সময় বাংলাদেশে কত হিন্দু ছিল? 47-এ দেশভাগের সময় কত হিন্দু পার্সেন্টেজ ছিল? এর জন্য কোনো মুসলিম বা মুসলিম ধর্মগুরু আলেম উলেমারা দায়ী নয়, দায়ী হচ্ছে বর্তমান দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, বারবার করে আক্রমণ করা শুধুমাত্র এই জন্যই কি বোধহয় আমাদের সনাতন ধর্মকে আক্রমণ করা যায়? কারণ সহ্য শক্তি অনেক বেশি, প্রতিবাদ অনেক কম থাকে সেই জন্য। এবং যেখানে প্রতিবাদ কম, সহ্য শক্তি বেশি, ক্ষমা পরম ধর্ম বলে বিবেচিত হয়, সেখানে বারবার আঘাত হানা যায় তাদের আবেগ নিয়ে, তাদের সেন্টিমেন্ট নিয়ে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে, তোষণের রাজনীতি করতে করতে এটা ভুলে গেছেন যে কে সাধু নন এটা সার্টিফাই করে দিতে পারেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। কারণ একজন যে কোনো মঠাধীশ বা মঠের যারা দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী থাকেন, তার দিকে আঙুল তোলা মানে তার গুরু পরম্পরা এবং ইন্টায়ার সন্ত সমাজ, আপামোর সনাতন সমাজকে প্রশ্নচিহ্নের কাঠগড়ায় দাঁড় করানো। আজকে বাংলায় ভারত সেবা আশ্রম সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর শ্রীকৃষ্ণ কনসাসনেস ওরফে ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যাই বলুন, বা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ডিভোটি ভক্ত, গৃহস্থ ভক্ত আছে, তাদের অনুসারী, তারা যদি সংকল্পবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে বয়কট করেন, তিনি ভাবতে পারছেন তিনি হালে পানি পাবেন না। এবং তিনি বুঝে গেছেন যে 30% নিট ভোট, যাদেরকে তিনি দুধেল গাই বলে ছোট করছেন, সেই 30% নিট ভোট পাওয়ার জন্যে যখন টিপু সুলতান মসজিদের ইমামকে তিনি একেবারে কি বলবো নিজের ঘরের জামাইয়ের আদর দেন, এবং টিপু সুলতান মসজিদের ইমাম প্রকাশ্যে জনসভা থেকে বলছেন, अगर भारतवर्ष में यही चलते रहे इंशाअल्लाह हम लोग पाकिस्तान के हाथ पकड़ के पूरा मुस्लिम समाज भारत के खिलाफ जिहाद करेंगे। এটা যদি দণ্ডনীয় অপরাধ না হয় ভারতের মাটিতে, কার্তিক মহারাজ যদি প্রকাশ্যে কোথাও বলে থাকেন যে ধর্মহিতে, রাষ্ট্রহিতে এবং রাষ্ট্র নির্মাণে আপনার মূল্যবান ভোট দিন, আমি বলবো কার্তিক মহারাজ 100% সঠিক কাজ করেছেন। কারণ সন্ন্যাসীর রাষ্ট্রধর্ম একটা ধর্ম। সন্ন্যাসী যেদিন যজ্ঞে আহুতি দেয় সেদিন বলেন ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। সন্ন্যাসী বাঁচেন সর্বজন সুখায় সর্বজন হিতায়, এই মন্ত্র নিয়ে। তাই বিশ্বকবি বারবার বলেছেন সন্ন্যাসীর মহিমা কীর্তন করেছেন। কি করে বুঝবেন মমতা ব্যানার্জি একজন সন্ন্যাসীর ত্যাগ তিতিক্ষা, তার জীবনশৈলীকে? তার স্পর্ধা হয় কি করে? তিনি কে সনাতন ধর্মের সার্টিফাই করে দেওয়ার, দাগিয়ে দেওয়ার যে সাধু আর এ সাধু নয়? ঠিক। এবং শুধুমাত্র কার্তিক মহারাজকে নয়, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মিশনের হাজার হাজার কৃতি ছাত্র পৃথিবীর কোন সেক্টরে নেই বলুন তো? সেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ভারত সেবাশ্রমের পরিষেবা, যেখানে তাদের লজ্জা হওয়া উচিত, যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছায় না, বন্যা, ভূমিকম্প, যেখানে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, বিভিন্ন মেলায় যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, কোভিডের সময় যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছায় না, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ত মহাপুরুষেরা অকাতরে দুহাত ভরে মানুষের, আর্ত পীড়িত মানুষের সেবা করেন। আজকে স্বামী প্রণবানন্দজি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থাকতো না। যেমন শ্রীমান মহাপ্রভু সেদিন যদি না আসতেন বাঙালি হিন্দুর অস্তিত্ব থাকতো না। এহেন যুগপুরুষ বারবার ভারতবর্ষে আসেন।
সেই পরম্পরাকে তিনি অপমান করছেন। তার ঔদ্ধত্য আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপামর হিন্দু সমাজের কাছে অ্যাপিল করব, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকনের যারা ডিভোটি শিষ্য ভক্ত আছেন তারা এই দুরাচারী সরকারকে বয়কট করুন, এদেরকে বঙ্গোপসাগরে বিসর্জন করে গয়ায় পাকাপাকি পিণ্ডদানের ব্যবস্থা করুন। আমি রামকৃষ্ণ মিশনের কথা বলছেন, নিঃসন্দেহে বারবার কত বছর ধরে কত কৃতি ছাত্র উপহার দিয়েছেন, তারা প্রত্যেকটা ক্ষেত্রে স্বমহিমায় রয়েছেন। যদিও আমি আবারও বলছি, উনি বলছেন কিছু কিছু ক্ষেত্রে, আমি সবাইকে বলছি না, উনি আজকেও সেটা বলেছেন, কিন্তু বলে যেভাবে আক্রমণটা করছেন সেটা বেশ কিছু ক্ষেত্রে উনি দাঁড়িয়ে দেওয়ার কে, ওনার সেই অধিকার কি আছে? কে সাধু কে অসাধু, কে সাধু আমি আসবো, তবে তার আগে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং না নিলেই নয়। জলপাইগুড়ি থেকে আসছে যে খবর, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম, সেখানে হামলার অভিযোগ উঠছে। জমি মাফিয়াদের হাতে আক্রান্ত সন্ন্যাসীরা। গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ ওঠে, 5 সন্ন্যাসীকে অপহরণের অভিযোগ উঠছে সামনে। গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আশ্রম না ছাড়লে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে 24 ঘন্টার মধ্যেই অন্যরকম অ্যাকশন। জলপাইগুড়ি থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং জলপাইগুড়ির ঘটনায় ঝাড়গ্রামের সভা থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি একবার শুনবো। इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল ওরা, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডওয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছে। দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার। খুব সংক্ষেপে সময় শেষের দিকে আমরা একদম চলে এসেছি, আমি সরাসরি চলে আসছি কাজী মাসুম আক্তারের কাছে। আগের দিনও প্রশ্ন করেছিলাম, আপনি দূরে ছিলেন, তখন স্টুডিও ছিলেন না। একই প্রশ্ন আমার, এই বিভাজনের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে আপনি নিজে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কাজী মাসুম আক্তার বসে আছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজের পাশে। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, এইভাবে সত্যি সংখ্যালঘু মন পাওয়া যায় বলুন তো? বিভ্রান্ত করা যায়। বিভাজনের রাজনীতি করে প্রকৃতপক্ষে যে আগুন নিয়ে খেলা হচ্ছে, সেই আগুন নিয়ে খেলা চূড়ান্ত পরিণাম না দেখা পর্যন্ত কি এদের ক্লান্তি নেই? গোটা রাজ্যে যা দেখছি উদ্বিগ্ন হবার মতো বিষয়। আমি বিস্মিত হয়ে যাচ্ছি। কার্তিক মহারাজ সম্পর্কে রেজিনগরের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচনের 2 দিন আগে নাকি উনি দাঙ্গা করেছিলেন এবং তার হোতা ছিলেন। তাহলে তাই যদি হয়, ওনার কাছে যদি প্রমাণ থাকে, উনি ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব ওনার উপরে, উনি কেন প্রশাসনিক অ্যাকশন না নিয়ে কেন দেখে দিয়ে অভিযোগ তুলে মিথ্যে রাজনীতি করছেন? উত্তর দিন। কেউ যদি দাঙ্গা করে তাকে তো অ্যারেস্ট করা উচিত। উনি ওটা না করে শুধুমাত্র সস্তায় জনপ্রিয়তা নেবার জন্য অভিযোগ করে দেখে দিচ্ছেন কেন? উত্তর দিন। বঙ্গে ইমাম পরিষদ যেটা করেছে, আমি লজ্জা ধিক্কার জানাই। গোটা পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের মাথা হেট হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা আধ্যাত্মিক কর্তৃপক্ষ, আপনাদের বলা হয় আধ্যাত্মিক পথ প্রদর্শক, আপনারা ইমাম এগিয়ে থাকেন, আপনারা ধর্মীয় নেতা, লজ্জা জানাই আপনাদেরকে।
আপনারা একটা দলের হয়ে ওকালতি করছেন। সংখ্যালঘু মানুষরা, মুসলিম সমাজের মানুষরা কি এতে কি বেশি বেশি ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? কিচ্ছু নয়, তারা কি খুশি হচ্ছেন? তারা কি খুশি হচ্ছেন? সহজ খুশি নয়, আমরা ধিক্কার জানাচ্ছি। ধীরে ধীরে বলুন, আপনার কথা বুঝতে পারা যাবে। আমরা ধিক্কার জানাচ্ছি এই পুরো এপিসোডে। এই যে শুধুমাত্র ব্যক্তি কার্তিক মহারাজ সাহেবকে নন, উনি রামকৃষ্ণ মিশনকে, ভারত সেবা সংঘকে, ইস্কনকে অসম্মান করেছে। 30 বছরে কংগ্রেসি রাজত্ব, 34 বছরে পশ্চিমবঙ্গে বাম রাজত্বে এরা যুগ যুগ ধরে আছে, মানবতাবাদী কর্মকাণ্ড করে। এতভাবে দেখে দেওয়া হয়নি, এত অসম্মান করা হয়নি। মাননীয় যেভাবে অসম্মান করছেন এই বাংলার মাটিতে, উনি নাকি এদেরকে বাঁচিয়ে রেখেছেন, আর কেউ বাঁচিয়ে রাখেনি। লজ্জা লাগে না? এই অসম্মানে কে খুশি হচ্ছে? গতকাল দুঃখ পাচ্ছে কারা? গতকাল বলেছেন যে যখন সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল, আমি আসবো মণিশঙ্কর বাবুর কাছে। আমি মণিশঙ্কর বাবু বললেন শেষ লাভ হবে প্রকৃতপক্ষে বিজেপি। শেষ বক্তার কাছে আসবো, শেষ বক্তার কাছে আসবো মণিশঙ্কর বাবু, প্লিজ আপনার ওনাকে বলতে দিন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সত্যি সিপিএম এর সময় যখন পাওয়ার কাট হয়ে গিয়েছিল তখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে ছিলেন রামকৃষ্ণ মিশনের, তিনি ভারত সেবাশ্রম সংঘের পাশে ছিলেন, তিনি বিবেকানন্দের বাড়ি যদি না তৈরি করে দিতেন তাহলে কোথায় যেত সেই বাড়ি, ধরনের বিভিন্ন বিষয় তিনি ক্রেডিট নেওয়ার কথা তিনি বলেছেন। হ্যাঁ, মা বোনদের পাঠিয়েছিলেন তরি তরকারি কেটে নেওয়ার জন্য। আমি বুঝতে পারি আমি আমার মণিশঙ্কর বাবুর কাছে প্রশ্ন, মণিশঙ্কর বাবু আসলে সত্যি সত্যি আমি জানি আপনি সপক্ষে বলবেন, আপনার নিজস্ব যুক্তি রয়েছে, আমি শুনবো, কিন্তু একবার সেই সপক্ষে যুক্তি শোনার আগে আমি আপনাকে মনে করিয়ে দেবো 2-3টে পয়েন্ট, যে তৃণমূল কংগ্রেসের উত্থানটাই কি রাজনীতির তোষণের হাত ধরে নয়। 2007-এ রিজওয়ানুর রহমানের ঘটনা, তোলপাড় হয়ে গেছিল রাজনীতি, তাকে কেন্দ্র করে কোথাও একটা বড়সড় জাম্প উত্থান। পরিবর্তনের 12 বছর পর 2022-এর 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের বকটুই হত্যাকাণ্ড, কারা প্রাণ গেছিল, কাদের প্রাণ গেছিল? সংখ্যালঘু সম্প্রদায়। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে প্রাণ যায় SLSTর চাকরি প্রার্থী ইমরান হোসেনের, চাকরি চাইতে চাইতে চলে যায় ইমরান, সংখ্যালঘু সম্প্রদায়। আনিস খান সংখ্যালঘু, মইদুল মিদ্দা সংখ্যালঘু, কোনো প্রতিবাদ করেননি মাননীয়া, একটা আহা উহু বলেননি পর্যন্ত। 2018-এ দাড়িভিটে বাংলার শিক্ষক যে প্রাণ গিয়েছিল তাপস রাজেশের, সেখানেও আহা উহু নেই। পুরুলিয়া গঙ্গাসাগরগামী সাধুদের ওপর হামলা, দলিত আদিবাসীরাও নির্যাতনের শিকার, কোথাও কখনো কিছু মুখ খোলেননি। হঠাৎ করে নির্বাচন আসলেই ওরা এই সম্প্রদায় এই ভাগ বাটোয়ারাগুলো করতে হচ্ছে কেন? মণিশঙ্কর বাবু, যেটা সরকার আসার কথা বললেন আপনি, সেটা কতগুলো আপনি নির্দিষ্ট কিছু ঘটনা বললেন। এরকম ঘটনা বলতে হলে ভিখারি পাশনের ঘটনা বলতে হয়, আর অনেক ঘটনাই আছে। সেই সব ঘটনার মাধ্যমে নয়, একটা সরকার 34 বছর ছিল, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন টোটালি ফেল করে গেছিল। মানুষ খুঁজছিল যে একটা সিপিএম বিরোধী প্রকৃত মানুষকে খুঁজতে, সেই দিক দিয়ে মমতার কোনো প্যারালাল কেউ ছিল না, এবং তার জন্য সিপিএমকে হঠাৎ মমতা এসছে, এবং সেটা আজকে যারা আমরা এখানে বসে আছি সবাই কিন্তু এক কথায় স্বীকার করবেন, সেই দিনটা তারা সবাই সমর্থন করেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, ভারতীয় সংবিধান একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে। আজকে যারা সাধু সন্ত আছে ওনারা নিজস্ব মতামত বলতেই পারে, হিন্দু ধর্মকে বেশি করে প্রতিষ্ঠার কথা বলতে পারে, আমি হিন্দু হয়ে তাদের কথাটাকে আমি অনেকটা সমর্থনও করতে পারি, কিন্তু ভারতীয় যে সংবিধান তাতে ধর্ম নিরপেক্ষ কথা বলে। মমতা ব্যানার্জি নির্দিষ্ট কোনো ইনস্টিটিউশনের কথা বলেননি, তিনি নির্দিষ্ট কিছু লোকের কথা বলেছেন। দাঁড়ান আমি কিন্তু দিন খারাপ করিনি, প্রবলেমটা হচ্ছে আমি মনে হচ্ছে আমি আমার কথাটা বলবো। শতরূপা প্লিজ, শতরূপা প্লিজ, শতরূপা প্লিজ, শতরূপা, শতরূপা, শতরূপা প্লিজ, কেন বিরোধিতা করেননি? না 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 না, যে রাজ্যে আপনি তো আপনার কথা বলেছেন, আমি ডিনটাপ করে সাধু, কোথাকার সাধু আপনি, কোথাকার সাধু আপনি ডিনটাপ করেন, কিসের সাধু আপনি? আপনি একজন কথা বলছেন তাকে ইন্টারাপ্ট করছেন, আপনার এই মানসিকতা? আপনার কথা তো মন দিয়ে শুনছিলাম, হাউ ডেয়ার ইউ টু সে আমার কথা ইন্টারাপ্ট করছেন? আমি এখানে শেষ করছি, সময় নেই। আমি প্রথমেই বললাম না 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 না, আমার ভারতীয় সংবিধানের বলার সুযোগ দিয়েছে, আমি বলতে পারি করছি না, ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ এলাও করছি না। আমি শোটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, যদি একই রকমের ভাষায় সবাই কথা বলতে থাকে, যদি চোখের বদলে চোখ নেওয়া হয়, একই রকম ভাষায় সবাই কথা বলতে থাকে এবং সহ্য শক্তি জিরোতে নেমে যায়, তাহলে কেউ কারোর কথা শুনবে না। আমি এই ডিবেট এখানেই শেষ করলাম, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।